আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টুডেস সেশন। সো আজকের সেশনটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলছিলাম যে যেহেতু ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এক্সাম চলে আসছে, সো সেটার জন্য হচ্ছে আমি একটা শিডিউল আপনাদেরকে প্রোভাইড করছিলাম। সেই শিডিউলটা ছিল হচ্ছে শনিবারে আমরা ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করব, সোমবার বুধবারে হচ্ছে ফ্যাট নিয়ে কাজ করব। সো ফ্যাটের আমাদের এই সেশনটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্যাক্স এন্ড ভ্যাট ম্যানেজমেন্টের উপরে। সো ভ্যাটের আমরা যা দেখাবো এটাতেই হচ্ছে গিয়ে যারা ভ্যাট কনসালটেন্ট এক্সাম দিবেন তাদেরও সিলেবাস কভার হয়ে যাবে, এজ ওয়েল এজ প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্টে যে টপিকগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, মানে পরীক্ষার বাইরেও ইন জেনারেল, সেটাও এখানে কভার হয়ে যাবে। সো ভ্যাটের ক্লাসগুলো করাও মানে ইন জেনারেল আমাদের যেই টপ সিলেবাসটা আছে সিলেবাসের মধ্যে যেই টপিকগুলো ইনক্লুডেড ছিল ওই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে ডিসকাশন করব। তো আমাদের এখানে যেহেতু আমাদের ভ্যাটের ইনকাম ট্যাক্স থেকে ভ্যাটটা একটু জটিল এবং এটার ধারাগুলা বিধানগুলা একটু কমপ্লেক্স, তো সেই জন্য আমরা ভ্যাটের জন্য 2 দিন লাগছি। আর ইনকাম ট্যাক্স যেহেতু আমরা অনেকটা আগে আছি, তো সেই জন্য হচ্ছে ইনকাম ট্যাক্সের শুধুমাত্র ম্যাথের জন্য আমরা শনিবারটা রাখছি। পরবর্তীতে দরকার হলে আমরা হয়তো এটা রিশাফল করে দিব যখন হচ্ছে পরীক্ষার ডেট অ্যানাউন্সড হবে। সো পরীক্ষার ডেট আমাদের কাছে যতদূর নিউজ আছে অক্টোবরের আগে পরীক্ষাটা হচ্ছে না। সো আমরা ভ্যাট এখন আজকে থেকে আমাদের ভ্যাটের জার্নিটা শুরু হবে। সো আজকে আমি ভ্যাট আইন নিয়ে কিছু ডিসকাশন করব। সো এটা সবারই জানা উচিত, কারণ যখন আপনি কোনো ভ্যাট ট্যাক্স দিয়ে কাজ করতে যাবেন তখন অটোমেটিক্যালি আপনার ভ্যাটেরও কিছু নলেজ থাকতে হবে, কেননা কোনো প্রতিষ্ঠানে বা কোনো কনসালটেন্সি করতে গেলে শুধুমাত্র ট্যাক্স নিয়ে কাজ করতে আপনাকে কাজ করে কাজে হচ্ছে আহ, নিতে চাবে না, বা হচ্ছে আপনাকে মূল্যায়ন করবে না যদি না আপনি ফ্যাট সম্বন্ধে আপনার আইডিয়া বা ধারণা আছে। So, আমি চলে যাচ্ছি আমাদের একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে বা আজকে ডিসকাশনে। So, মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 ও বিধিমালা 2016। সো মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইনটা হচ্ছে 2012 আর বিধিমালা হচ্ছে 2016। তো স্বাগতম প্রাথমিক আলোচনা ও সংজ্ঞা সমূহতে। তো এটা অনেক বিশাল একটা স্লাইড, এটা আমি আপনাকে দিয়ে দিব। এটা আমরা প্রিপেয়ার করছি আহ আইন অনুযায়ী। ভ্যাট আইনটা কি সেটাকে সহজতর করে এটাকে বোঝানোর জন্য। তো এটা আমি দিয়ে দিব। এটা পড়লেই হচ্ছে গিয়ে ভ্যাটের আপনার উম, যে মোটা মোটা বইগুলো আছে এই বইগুলা আহ, অতটা না দেখলেও চলবে। এখানেই হচ্ছে তার সারসংক্ষেপটা আমরা নিয়ে এসেছি। তো প্রথমে আমাদের আজকে পর্ব এক হচ্ছে প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনা কি থাকবে? ভ্যাট কি, ভ্যাটের উদাহরণ, আদর্শ মূসক ব্যবস্থার বৈশিষ্ট্য, আর বাংলাদেশে অনলাইন ভ্যাট ব্যবস্থা। ভ্যাট কি? ভ্যাট হচ্ছে মূল্য সংযোজন কর, যেটাকে বলা হয় মূসক। ইংলিশে বললে এটাকে বলা হয় ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট। বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যে কোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়। কোনো পণ্য বা সেবার আমদানি, উৎপাদন, বন্টন এবং প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর শতকরা হারের কর। সো বিংশ শতাব্দী বলেন বা ঊনবিংশ শতাব্দী বলেন বলেন যেখানে আপনি আহ
ভ্যাট এট ফার্স্ট উদ্ভাবিত করা হয়েছিল হচ্ছে কি আপনার ইউকেতে। ইউকেতে ভ্যাটটা উদ্ভাবিত হয়েছিল 20 শতাব্দীর শুরুতে। এবং তখন তারা হচ্ছে তাদের পণ্যের যে দাম, সেই দামের উপর এক্সট্রা একটা চার্জ তারা নিত। সেই চার্জটাকে পরবর্তীতে ভ্যাট বলা হয়। আর তাদের ওখানে আহ, ওই দেশে এটাকে বলা হয় হচ্ছে কমোডিটি ট্যাক্স হিসেবে বা কনজাম্পশন ট্যাক্স হিসেবে। এক এক দেশে এই ভ্যাটের এক এক রকম নাম। বাংলাদেশে যেমন ভ্যালুয়েটেড ট্যাক্স ভ্যাট হয়, ইন্ডিয়াতে হচ্ছে জিএসটি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ইন্ডিয়ানটা হচ্ছে আপনার কমোডিটি ট্যাক্স। সো এইভাবে হচ্ছে, বাট আলটিমেটলি সব কিছু পুরোটাই হচ্ছে একই জিনিস, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক। সো কোনো পণ্য বা সেবার আমদানি, আপনার কোনো পণ্য বা সেবা যখন আপনি আমদানি করবেন, উৎপাদন করবেন বা বন্টন করবেন, প্রতিটি পর্যায়ে যে সংযোজিত মূল্য থাকে, যে প্রতিটি পর্যায়ে যে আমার অ্যাকচুয়াল মূল্য আছে। মনে করেন আমার একটা পণ্যের অ্যাকচুয়াল মূল্য আছে আপনি কত টাকায়, 100 টাকা। সো আমদানি পর্যায়ে আমি এখানে 10 টাকা ভ্যাট দিছি, তো আমার এটার ভ্যাট, এটার টোটাল ভ্যালু কত হলো, 110 টাকা। উৎপাদন পর্যায়ে আমি এটা ভ্যাট দিয়ে আসছি কত, আরো মনে করেন 15 টাকা। সো আমার এখানে দাম বাড়ে কত, তো 115 টাকা। 115 আর 10 হচ্ছে 125 টাকা। তারপর আমি মার্কেটে এটা বিক্রি করছি, কাস্টমারের কাছ থেকে আমি আরো 5 টাকা নিচ্ছি, এটার দাম কত হলো, 30 টাকা। সো এই যে 100 টাকার পণ্যকে আমি 30 টাকা এক অতিরিক্ত হারে এটার গায়ের মূল্য বসাচ্ছি, এটাকেই বলা হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বেসিক্যালি মূল্যের উপর শতকরা হারে হয়ে থাকে, 5% হয়ে থাকে, 15% হয়ে থাকে। যেমন বাংলাদেশে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আপনার, আহ, ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে আপনার 15%। অন্যান্য কিছু কিছু কান্ট্রিতে 20% হয়ে থাকে। ওসব একটা পরোক্ষ কর। So, কর ব্যবস্থাপনায় বা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে আপনার পরোক্ষ কর, একটা হচ্ছে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর কোনটা, যেটা আমরা সরাসরি কাস্টমারের কাছে, মানে সরাসরি হচ্ছে করদাতার কাছ থেকে আহ, নেওয়া হয়। যেমন আয়কর। আয়কর কি করা হয়, সরাসরি যার আয় তাকেই কর দিতে হচ্ছে, এবং সেই হচ্ছে কর দিচ্ছে। বাট মূসকটা হচ্ছে পরোক্ষ কর, সে সরাসরি নিচ্ছে না, সে হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিচ্ছে। যেমন ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে মূসক পরিশোধ করে। ভোক্তা কি করে, নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে মূসক পরিশোধ করে। যেমন আপনি আগুরাতে গেলেন বা আপনি স্বপ্নে গেলেন, এখানে গিয়ে কেনাকাটা করলেন, করার পরে আপনি পণ্যের উপর পণ্যের দাম দিয়ে আসতে, যে পণ্যগুলো আপনি কিনলেন এই পণ্যের উপর যে ভ্যাটটা আছে, এই ভ্যাটটা তখন কে পরিশোধ করবে, এই ভ্যাটটা পরিশোধ করবে হচ্ছে আহ স্বপ্ন বা আগোরা। এটা কিন্তু আপনার পরিশোধ করা হচ্ছে না, আপনি স্বপ্ন বা আগোরার মাধ্যমে পরিশোধ করতেছেন, এই জন্য এটাকে বলা হচ্ছে মূসক একটা পরোক্ষ কর। ভ্যাটের চূড়ান্ত দায়ভার ভোক্তার উপরই বর্তায়, এবং ভ্যাট হচ্ছে দেয় আলটিমেট কাস্টমার। আলটিমেট কাস্টমারকে, যে ভোক্তা। আপনি আহ একটা কোল্ড ড্রিঙ্কস কিনলেন, সেটার উপর আপনার ভ্যাট আছে। সো আপনি ওই ভ্যাট সহ মূল্যটাই কিন্তু প্রদান করতেছেন। সো আলটিমেটলি কিন্তু আপনি কি করতেছেন, যে আপনার এই পণ্যের দামটা ওইখানে দিয়ে আসতেছেন। তো জাতীয় বোর্ড, রাজস্ব বোর্ডে একটা স্লোগানও আছে, স্লোগানটা হচ্ছে ভ্যাট দিচ্ছে জনগণ, হচ্ছে দেশের উন্নয়ন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ভ্যাটের উদাহরণ। একজন ব্যবসায়ী 1,000 টাকার ক্রয় করে 1500 টাকায় বিক্রি করবে। So, 1500 টাকায় বিক্রয়ের উপর পরিশোধযোগ্য মূসক হচ্ছে তার 195 টাকা 65 পয়সা। সো 1500 টাকা থেকে যে পণ্যটা আছে, 1500 টাকা যখন সে বিক্রি করছে, তখন সে কাস্টমারের কাছ থেকে যে ভ্যাটটা আদায় করছে, এই ভ্যাটটার রেট হচ্ছে টাকা, পরিমাণ হচ্ছে 195 টাকা 65 পয়সা।
আর সে যখন এটা সাপ্লায়ারের কাছে কিনে আনছে তখন সে যে ভ্যাট দিছে, ভ্যাটটা দিচ্ছে কত টাকা? 130 টাকা 43 পয়সা। সো এখন তার ভ্যাট লায়াবিলিটি কত আসবে, তার বা তার ভ্যাট পেয়েবল কত হবে? তো নিট 500 টাকার উপর পরিশোধযোগ্য মূসক হচ্ছে তার 195.65 থেকে 130.43 টাকা বাদ দিলে থাকে 65.22 টাকা। এই টাকাটা তার কি করতে হবে, এখন পেমেন্ট করতে হবে। তো সবসময় আমরা কি করবো, আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স মাইনাস করে যে ট্যাক্সটা থাকবে সেটাকে আমরা ভ্যাট পেয়েবল থাকবে। আউটপুট ট্যাক্স হচ্ছে বিক্রয়ের উপর যে ভ্যাটটা দেওয়া হয় সেটাকে বলা হয় আউটপুট ভ্যাট। আর ইনপুট ভ্যাট হচ্ছে ক্রয়ের সময় যে ভ্যাটটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইনপুট ভ্যাট। প্রকৃত সংযোজন 1500 মাইনাস 1000 ইকুয়াল টু 500 টাকা। তো এখানে যে সংযোজন করা হয়েছে, সংযোজনটা কত হয়েছে? প্রকৃত সংযোজন আপনার 1000 টাকায় কিনে কিন্তু 1000 টাকায় বিক্রি করেন। আপনি 1000 টাকা কিনে আইনা 500 টাকায় 1500 টাকায় বিক্রি করছেন, মানে আপনি 500 টাকা অতিরিক্ত এখানে সংযোজন করছেন, অ্যাড করছেন। এই 500 টাকার উপরই প্রকৃতপক্ষে মূসক পরিশোধ করতে হবে, মানে এই 500 টাকাটার উপরে বিক্রেতা কি করবে, মূসকটা পরিশোধ করবে। একটি আদর্শ মূসক ব্যবস্থার বৈশিষ্ট্য, একটি আদর্শ মূসক ব্যবস্থার কি বৈশিষ্ট্য থাকে? প্রতিটি পর্যায়ে অর্জিত মূল্য সংযোজনের ভ্যালু অ্যাডেড উপর কর আরোপ ও আদায়, হিসাব ভিত্তিক ও পৌনঃপুনিকতা মুক্ত ব্যবস্থা। প্রতিটি পর্যায়ে, মানে আপনি একটা, আমরা কিছুক্ষণ পরে, মানে কদিন পরে যখন যাব যে ভ্যাটের আরো ডিপে যখন যাব তখন দেখবো যে প্রতিটি পর্যায়ে ভ্যালু অ্যাডেড হচ্ছে, যে প্রত্যেকটা পর্যায়ে অর্জিত মূল্য সংযোজনের ভ্যালু অ্যাডেড এর উপর কর আরোপ ও আদায় হচ্ছে হিসাব ভিত্তিক পৌনঃপুনিকতা মুক্ত ব্যবস্থা, প্রধানত এক হার বিশিষ্ট বা সিঙ্গেল রেট ব্যবস্থা। যদিও বাংলাদেশে মাল্টিপল রেট চলতেছে এখনো, বাট আইএমএফ এর খুব চাপ ছিল যে এই বছরে আহ, এই যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, আইএমএফ এর সাথে মিটিং করতে গেল তার অর্থ ছাড়ের জন্য, আইএমএফ কিছু লোন এর বিষয় ছিল, তখন তাদের একটা কন্ডিশন ছিল যে তোমরা সিঙ্গেল রেট ভ্যাট ইমপ্লিমেন্ট, সিঙ্গেল রেট মানে প্রতিটা ক্ষেত্রে 15% ভ্যাট ইমপ্লিমেন্টেশন। সো এটাতে গভর্নমেন্ট রাজি হয়নি। বাংলাদেশে কয়েক স্তরে ভ্যাট রেট চলতেছে, বাট অ্যাকচুয়াল যদি আপনি আদর্শ ভ্যাট হার বলেন, আদর্শ ভ্যাট হার হবে হচ্ছে 15%। ব্যক্তিমূল্য হিসেবে ইনভয়েস ভিত্তিক বিনিময় মূল্য বা ট্রানজেকশন ভ্যালু তথা ন্যায্য বাজার মূল্যের ব্যবহার। আপনার ইনভয়েস মাধ্যমে বিনিময় মূল্য বা ট্রানজেকশন ভ্যালু বা ন্যায্য বাজার মূল্যের ব্যবহার এখানে আসবে। ট্যারিফ মূল্য বা সংকুচিত মূল্য ভিত্তি মূল্যের কোনো স্বীকৃতি নেই। সো ভ্যাট আইনে ট্যারিফ মূল্য বা সংকুচিত ভিত্তি মূল্যের কোনো স্বীকৃতি নেই। কর চূড়ান্তভাবে ভোক্তা বহন করে, একে ভোক্তা কর ব্যবস্থা বলা হয়। কর চূড়ান্তভাবে কে বহন করে? ভোক্তা বহন করে। সো এই জন্য এটাকে কে বলা হয়? ভোক্তা কর ব্যবস্থা বলা হয়। ছোট ব্যবসায়ীদের করের আওতামুক্ত রাখা হয় অথবা টার্ন ওভার করের নামে সামান্য হারে অধীন করা হয়। সো ছোট যে ব্যবসায়ীরা আছে তাদেরকে করের আওতামুক্ত রাখা হয়। করের আওতামুক্ত রাখা কিভাবে আপনি রাখতে পারেন? বাট আপনি হচ্ছে টার্ন ওভার ট্যাক্স রাখছেন, বা আপনি হচ্ছে যারা হচ্ছে একদম ছোট মুদি দোকানদার তাদের জন্য আপনি হচ্ছে ভ্যাটের রেট কমায় দিচ্ছেন। সো টার্ন ওভার করার মাধ্যমে আপনার আহ, ছোট ব্যবসায়ীদের ভ্যাটের করের আওতামুক্ত রাখার বিধান আছে। সো এইটা হচ্ছে একটা আদর্শ মূসক আহ, ব্যবস্থার বৈশিষ্ট্য। বাংলাদেশে অনলাইন ভ্যাটের মৌলিক বৈশিষ্ট্য। বাংলাদেশে অনলাইনে ভ্যাটের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সম্প্রসারিত কর ভিত্তি। বাংলাদেশের যে অনলাইন ভ্যাট প্রসিডিউরটা আছে, এটার মূল ভিত্তিটা হচ্ছে সম্প্রসারিত, প্রতিপালনকারীর জন্য প্রণোদনামূলক, প্রতি অপ্রতিপালনকারীর জন্য কঠোর। যে এই আইনটা পালন করবে তার জন্য হচ্ছে এটা প্রণোদনামূলক,
আর যে এই ভ্যাট অনলাইন সিস্টেমে ভ্যাট দিবে না তার জন্য হচ্ছে এটা কঠোর। নজরদারিমূলক ব্যবস্থা, আপনি ভ্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে নজরদারিমূলক ব্যবস্থা নিতে পারবেন। ব্যবসা বান্ধব পরিবেশ ও ব্যবসা খরচ কমবে। আপনার এর মাধ্যমে একটা কমপ্লায়েন্স চলে আসবে, যে কমপ্লায়েন্সের মাধ্যমে আপনার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে এবং ব্যবসা খরচ কমবে। প্রকৃত বিক্রয় মূল্যের ভিত্তিতে কর নির্ধারিত হবে। একটি কোম্পানির জন্য একটি নিবন্ধন প্রযোজ্য। রেয়াজের ক্ষেত্রে ব্যাপক ও সহজ গ্রহণ পদ্ধতি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি খাত, যেটাকে বলা হয় এসএমই, সেটাকে উৎসাহিত করা হয়েছে। অনলাইন ভিত্তিক হলেও সনাতন ভিত্তিতেও সমান্তরালভাবে সেটা চালু থাকবে। করদাতা সর্বোচ্চ ৪৫ দিন করের টাকা নিজের কাছে রাখতে পারবে। পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে কর পরিশোধ ও দাখিলপত্র জমা দিতে হবে। সো এই কয়টা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের ভ্যাট আইনের মৌলিক বৈশিষ্ট্য, যার ফলে এখন কি হয়েছে যে আপনারা ভ্যাট অফিসে গিয়ে দৌড়াদৌড়ি পড়াচ্ছে না, কাগজপত্র মেনটেন করতে হচ্ছে না। আপনার অনলাইন ভ্যাট যেটাকে ইভ্যাট সিস্টেম বলা হচ্ছে, ইভ্যাট সিস্টেমে গিয়ে আপনি হচ্ছে মাসে 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারছে। তো আর এইবার যেই আইনটা সংশোধিত হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি কোয়ার্টারলি ভ্যাট রিটার্ন দিতে পারবেন, বাট কোয়ার্টারলি ভ্যাট রিটার্ন দিতে পারলেও আপনি হচ্ছে আপনার যে ভ্যাটটা কোয়ার্টারলি যে ভ্যাটটা আসবে ওটার 3/1 প্রতি মাসে 15 তারিখের মধ্যে আপনার দিয়ে দিবেন। তারপর প্রথম অধ্যায়ের প্রারম্ভিক সংজ্ঞাসমূহ। এখন আমরা সরাসরি আইনে চলে যাচ্ছি। আইন হচ্ছে মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 ও বিধিমালা 2016 এর সঙ্গে। আইন ও বিধিমালার পরিচিতি। মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 সালে 47 নম্বর আইনে বলা হয়েছে। এটা পাশ করা হয় 10 ডিসেম্বর 2012-তে এবং এটা কার্যকর হয় 1 জুলাই 2019। এই মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012-তে মোট 3টি তফসিল আছে, 147টি ধারা আছে এবং 18টি অধ্যায় আছে। মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক বিধিমালা। মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক বিধিমালাতে এটা কার্যকর হয় 1 জুলাই 2019 থেকে। এটা এসআরও এর মাধ্যমে কার্যকর করা হয়। এসআরও নাম্বার হচ্ছে 133 আইন 2016 এক অংশ এবং এটাতে 74টা ফর্ম আছে। অনাবাসী ব্যক্তি অপরাধ। অনাবাসী ব্যক্তি হচ্ছে ধারা 2 মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 ধারা 2-1 অনাবাসিক ব্যক্তি বলা হয়েছে যে এমন ব্যক্তি যিনি আবাসিক, যিনি বাংলাদেশে আবাসিকভাবে থাকে না, তাকে বলা হয় অনাবাসিক ব্যক্তি। অপরাধ। অপরাধ হচ্ছে ধারা 2 উপধারা 2 অনুসারে ধারা 111, 112, 113, 116 ও 117-তে উল্লেখিত কোনো অপরাধ, যেমন জাল বা ভুয়া মূসক সনদ বা কর চালান তৈরি, মিথ্যা তথ্য প্রদান, মূসক কর্মকর্তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি ও অপরাধে সহায়তা করলে আপনার উপর এই অপরাধটা কি হবে, ইম্পোজ করা হবে। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা আমদানি। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা আমদানিটা কি? অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ বা আমদানি হচ্ছে আয়কর আইন 2000 মূল্য সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 2 এর উপধারা 3, উপধারা 4 এর ধারা 26 অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম তফসিল বা গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে মূসক ও সম্পর্ক শুল্ক অথবা আগাম কর হতে অব্যাহতি দিতে পারে। তো মূসক ও সম্পর্ক শুল্ক হতে অব্যাহতি দিতে পারে হচ্ছে প্রথম তফসিল। প্রথম তফসিলে অব্যাহতি আমরা জানি যে আয়কর আইন ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইন 2012-তে মূল সংযোজন কর
সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012-তে তিনটা তফসিল আছে। তার মধ্যে প্রথম তফসিলটা হচ্ছে আপনার উম অব্যাহতিপ্রাপ্তি প্রাপ্ত তফসিল, যেখানে বলা হয়েছে যে প্রথম তফসিলে অব্যাহতিপ্রাপ্ত পণ্য, জীবন্ত পশু, জীবন্ত মাছ, সবজি, আলু, ডাল, অব্যাহতিপ্রাপ্ত সেবা, সাংবাদিকতা, যাত্রী পরিবহন, অ্যাম্বুলেন্স, সরকারি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা বীমা পলিসি, এগুলো হচ্ছে আপনার ভ্যাটে অব্যাহতি পণ্য বা প্রাপ্ত পণ্য। মানে এই প্রথম তফসিলে যা যা থাকবে সেই আহ, পণ্য বা সেবাগুলোর উপরে আপনার কোনো ভ্যাট দিতে হবে না। এখানে 43টা সেবা আছে, আর বাকিগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পণ্য। অর্থ, অর্থ কি? বাংলাদেশে যে কোনো আহ, প্রচলিত বাংলাদেশ বা যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা, লিগ্যাল টেন্ডার এবং বিনিময় দলিল, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল মানি অর্ডার বা সমতুল্য দলিল, ডেবিট ক্রেডিট, ক্রেডিট বা ডেবিট কার্ড, ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সরবরাহ। বাংলাদেশে বা যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা, বাংলাদেশে বা যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা যেটা হচ্ছে লিগেল টেন্ডার বলা হয় বা বিনিময় দলিল বলা হয়, বিল অফ এক্সচেঞ্জ বলা হয়, প্রমিসরি নোট যেটাকে বলা হয়, বা পোস্ট ব্যাংক ড্রাফট বা পোস্টাল মানি অর্ডার বা সমতুল্য দলিল, ডেবিট ক্রেডিট বা ডেবিট কার্ড, অ্যাকাউন্ট বা ডেবিট ক্রেডিটের মাধ্যমে পরোক্ষ সরবরাহ, যেটাই হোক না কেন সেটাই হচ্ছে আমাদের অর্থ। So, অর্থ হচ্ছে যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা, যেটা হচ্ছে লিগেল টেন্ডার। এটা আপনার যে টাকাই হইতে হবে তা না, এটা আপনার বিনিময় দলিলও হইতে পারে, বিল অফ এক্সচেঞ্জ হইতে পারে, প্রমিসরি নোটও হইতে পারে, ব্যাংক ড্রাফট হইতে পারে, পোস্টাল মানি অর্ডারও হইতে পারে, ডেবিট ক্রেডিট কার্ডও হইতে পারে, অ্যাকাউন্ট বা ক্রেডিটের মাধ্যমে পদার্থ সরবরাহ এখানে হইতে পারে। অর্থনৈতিক কার্যক্রম, পণ্য বা সেবার সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম, ব্যবসা, পেশা, বৃত্তি, জীবিকা উপার্জনের উপায়, লিজ, লাইসেন্স, একবারের জন্য পরিচালিত আহ, বাণিজ্যিক কার্যক্রম এর অন্তর্ভুক্ত। পণ্য বা সেবা সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে, এটা হচ্ছে ধারা 2 এর ধারা 6 অনুসারে বলা হয়েছে, পণ্য বা সেবা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম। কোনো কার্যক্রম, ব্যবসা বা বৃত্তি বা জীবিকা উপার্জনের উপায়, লিজ, লাইসেন্স, একবারের জন্য পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম এই অর্থনৈতিক কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ পণ্য আছে, সেবা আছে, স্থাবর সম্পত্তি সরবরাহ উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিক কার্যক্রম, মানে আপনি পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি আপনি লেনদেন করেন। সরবরাহ মানে কি? লেনদেন, লেনদেন বা এটার ধারাবাহিক ভাবে এটা কোনো কাজ, পরিচালিত কোনো কার্যক্রম আপনি মেনটেন করেন। সেটাকে আপনার ব্যবসা হইতে পারে, সেটা আপনার বৃত্তি হইতে পারে, সেটা আপনার জীবিকা উপার্জনের উপায় হইতে পারে, সেটা আপনার লিজ লাইসেন্স হইতে পারে। একবারের জন্য পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটা? কর্মচারী কর্তৃক নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, এটা ধারা 2 এর ধারা 6 বলা হয়েছে যে কর্মচারী কর্তৃক নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, কোম্পানি পরিচালক কর্তৃক প্রদত্ত সেবা, ব্যবসায় পরিচালনা নিমিত্তে বাণিজ্যিকভাবে পরিচালিত অপরিচালিত বিনোদনমূলক কাজ বা শখ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোনো কাজ। যেমন জে আর লিমিটেড 11টি কার্যক্রমের মধ্যে পণ্য, ফ্ল্যাট বা প্লট বিক্রয়, জমি লিজ প্রতিযোগিতা, অনুষ্ঠান আয়োজন, পুকুর লিজ ও ব্যবস্থাপকের রেমুনারেশন, রেমুনারেশন, অর্থনৈতিক কার্যক্রম, পিকনিক ব্যয়,
পিকনিক ব্যয় বা বোর্ড মিটিং ক্রমিক নম্বর 8, 10, 11 অর্থনৈতিক কার্যক্রম। সো এখানে হচ্ছে যে আপনার যে কার্যক্রমগুলো বলা হয়েছে যে আপনার পণ্য বা ফ্ল্যাট বিক্রয়, জমি লিজ, প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন, পুকুর লিজ ব্যবস্থাপনা, পরিচালকের রেমুনারেশন, এগুলো কোনো অর্থনৈতিক কার্যক্রম। কিন্তু আপনার কর্মচারীর বেতন, পিকনিক, বোর্ড মিটিং, এগুলো আপনার অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। আগাম কর, অ্যাডভান্টেজ ট্যাক্স বলতে কি বলা হয়েছে? আগাম কর হচ্ছে ধারা 2 এর উপধারা 8 এবং ধারা 31-এ বলা হয়েছে নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্ত ব্যক্তিকে আমদানিকৃত পণ্যের উপর যে আগাম কর প্রদান করতে হয়, আহ, হার উৎপাদনকারীর ক্ষেত্রে 3%, অন্যান্য ক্ষেত্রে 5%। পরবর্তীতে 4 কর মেয়াদে দাখিলপত্রের মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করা যায় উপকরণ কর হিসেবে রেয়াতযোগ্য নয়। সো আপনি কোনো পণ্য আমদানি করতে গেলে আপনার ফার্স্ট কি দিতে হয়? এআইটি দিতে হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এটিভি দিতে হয়, অ্যাডভান্স ট্রেড ভ্যাট দিতে হয়। সো সেটাই হচ্ছে আপনার আগাম কর। সো আগাম কর হচ্ছে উৎপাদনকারীর ক্ষেত্রে 3%, যে প্রডিউসার তার ক্ষেত্রে 3%, আর আদার্স অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 5%। পরবর্তী 4 কর মেয়াদে দাখিলপত্রের মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করা যায় উপকরণ কর হিসেবে রেয়াত যোগ্য না। তো উপকরণ কর যেটা আছে সেটা আপনি রেয়াত নিতে পারবেন না, বাট আপনি হ্রাসকারী সমন্বয় হিসাবে যখন রিটার্ন সাবমিট করবেন তখন এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসাবে আপনার ভ্যাট লায়াবিলিটিটাকে কমা দেখাতে পারবে। কোন নিবন্ধিত ব্যক্তি আমদানিকালে 25,000 টাকা আগাম কর পরিশোধ করলে উক্ত আহ, বা পরবর্তী 4 কর মেয়াদে তা সমন্বয় করা যাবে। 6 মেয়াদ পরেও 50,000 টাকার অবশিষ্ট থাকলে দাখিলপত্রের মাধ্যমে তা ফেরতের আবেদন করা যাবে। আনুক্রমিক ও পর্যাবৃত্ত সরবরাহ। আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহতে বলা হয়েছে এটা ধারা 2 এর উপধারা 10 এবং ধারা 34-এ বলা হচ্ছে কোন চুক্তি, লিজ বা হায়ার অফ লাইসেন্স, ফাইন্যান্স লিস্টেড সহ এর অধীন আনুক্রমিক বা পর্যাবৃত্তভাবে অর্থ পরিশোধের শর্তে প্রদত্ত সরবরাহ, নির্মাণ বা প্রকৌশলগত কাজে প্রত্যক্ষভাবে প্রদত্ত সরবরাহ এর অন্তর্ভুক্ত। আপনি কোনো চুক্তি করলেন, কোনো লিজ করলেন বা হায়ার অফ লাইসেন্স বা ফাইন্যান্স লিজ করলেন, যার অধীনে আনুক্রমিক বা পর্যাবৃত্তভাবে অর্থ পরিশোধের শর্তে প্রদত্ত সরবরাহ, নির্মাণ বা প্রকৌশলগত কাজে এটা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরবরাহ এর অন্তর্ভুক্ত। পার্থক্য হচ্ছে আনুক্রমিক সরবরাহ দীর্ঘমেয়াদে চলমান থাকে। এখানে একটা পার্থক্য আছে যে আনুক্রমিক সরবরাহ, যে সরবরাহটা আমি দিচ্ছি সেটা দীর্ঘমেয়াদে চলমান থাকে, মানে সেটা লং টার্ম চলমান থাকে, একবার দিলে এটা শেষ হয় না। যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলো কিন্তু আমাদের আহ আনুক্রমিক, মানে এটা আমাদের সবসময় লাগে। এটা আমাদের একবার যে পানি স্কুলে যে আমরা পানি রাখতাম, বিদ্যুৎ আমার সবসময় লাগে, গ্যাসও আমার সবসময় লাগে। আর পর্যাবৃত্ত হলো একাধিক সরবরাহের সমষ্টি যা কিছুদিন পর পর পর্যায়ক্রমে চলমান থাকে। আন্তর্জাতিক পরিবহন। আন্তর্জাতিক পরিবহন হচ্ছে সম্পর্ক শুল্ক, ফ্যাট ও সম্পর্ক শুল্ক আইন 2023-এর 2012 এর ধারা 2 এর উপধারা 12 অনুসারে আনুষঙ্গিক পরিবহন সেবা ব্যতি রেখে সড়ক, নৌ ও আকাশপথে বাংলাদেশের বাহিরে, আহ, বাহিরে বাহিরে, বাহিরে থেকে অভ্যন্তরে বা অভ্যন্তর থেকে বাহিরে যাত্রী ও পণ্যদের পরিবহনকে আন্তর্জাতিক পরিবহন বলে। মানে আমার দেশের থেকে বাইরে যদি যান বা বাইরে থেকে দেশে যদি আসেন, সেটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক পরিবহন। আন্তর্জাতিক সহায়তা ও ঋণ চুক্তি, এটা ধারা 2 এর উপধারা 13-তে বলা হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক ও কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদানের নিমিত্তে সরকার ও বিদেশি আহ, সরকার ও আন্তর্জাতিক সংস্থার সাথে আবদ্ধ যে চুক্তি হয় সেটাই হচ্ছে আন্তর্জাতিক সহায়তা ও ঋণ চুক্তি। আপিলের ট্রাইব্যুনাল।
সো অ্যাপিলেট ট্রাইব্যুনালটা কি? এটা আমরা অনেক সময় শুনে থাকি যে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল, বাট এটা কি? ট্রাইব্যুনালটা হচ্ছে কাস্টমস আইন 2023-এর ধারা 225-এর অধীনে গঠিত শুল্ক, আবগারি ও মূল্য সংযোজন কর আপিলেট ট্রাইব্যুনাল। সো এটা কাস্টমস আইনে 2023-এর ধারা 2025 অনুযায়ী বলা হয়েছে। এখানে থাকবে শুল্ক, থাকবে শুল্ক মানে কি ভ্যাট, আবগারি ও মূল্য সংযোজন কর। আবগারি মানে আমার কাস্টমস আইন, কাস্টমস, ভ্যাট, এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল গুলো এখানে থাকবে। যেমন রহিম ট্রেডার্স এর বিরুদ্ধে 90 লক্ষ টাকার কর পরিহারের মামলায় কমিশনার জরিমানা সহ পরিশোধের আদেশ দিলে ব্যবসায়ী দ্বিমত হলে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করে প্রতিকার পেতে পারে। শর্মা কফি হাউসের 30 লক্ষ টাকার মামলাতেও একই প্রতিকার প্রযোজ্য। সো রহিম ট্রেডার্স এর বিরুদ্ধে 90 লক্ষ টাকার কর পরিহারের মামলায় কমিশনার কি করছে? জরিমানা সহ পরিশোধের আদেশ দিচ্ছে। সো যখন আপনার কোনো মামলায় জরিমানা সহ পরিশোধের আদেশ দিবেন, তখন আপনি ব্যবসায়ী যদি দ্বিমত হয় তাহলে সে কি করে? অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করে তার প্রতিকার পায়। বা শর্মা কফি হাউসের 30 লক্ষ টাকার মামলাতেও একই প্রতিকার প্রযোজ্য। আপিল ট্রাইব্যুনালের আপিল প্রক্রিয়া, আপিলের সময়সীমা। তর্কিত সিদ্ধান্ত বা আদেশ জারির 90 দিনের মধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হবে। সেটা ধারা 95, 94, 119 কাস্টমস আইনে বলা হয়েছে যে আপনার উপর যদি যে আদেশটা জারি হবে সে আদেশ জারির 3 মাস বা 90 কর্মদিবসের মধ্যে আপনার ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হবে। শর্ত ও নিষ্পত্তি, ধারা 122-এ উপধারা 5 অনুসারে বলা হয়েছে মূসক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তির আপিলে দাবিকৃত করের 20% পরিশোধ করতে হয়। এখন এটা 5% নিয়ে আসা হয়েছে। আপিল মামলা 2 বছরের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। এখন আমরা যা দেখি আবাসিক ব্যক্তি কে কে। আবাসিক ব্যক্তির শর্তসমূহ ধারা 2-এর 15-তে বলা হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস বা চলতি বর্ষ পঞ্জির 182 দিবসের অধিকাল অবস্থান বা কোনো বর্ষপঞ্জিতে 90 দিবসের অধিককাল অবস্থান বা পূর্ববর্তী 4 বৎসরে মোট 365 দিবসের অধিককাল অবস্থানকে আমরা আবাসিক ব্যক্তির শর্তসমূহ বলি। So, অনেক সময় বলা হয় যে আবাসিক ব্যক্তি বলতে আমরা কি বুঝবো? আবাসিক ব্যক্তি বলতে আমরা বুঝবো যে চলতি বর্ষপঞ্জি মানে চলতি যে বছর আছে এই বছরে 182 দিন যদি সে এই দেশে অবস্থান করে তাহলে আমরা তাকে আবাসিক ব্যক্তি বলবো। অথবা কোনো বর্ষপঞ্জিতে 90 দিবসের অধিককাল অবস্থান, অথবা কোনো বছর যদি সে 90 দিনের বেশি অবস্থান করে, অথবা পূর্ববর্তী 4 বছরে মোট 365 দিনের বেশি যদি সে অবস্থান করে তাহলে আমরা তাকে আবাসিক ব্যক্তি বলবো। নিম্ন বর্ণিত সত্ত্ব অন্তর্ভুক্তি, বাংলাদেশের বিদ্যমান আইনের অধীনে নিগমিত ও গঠিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা কেন্দ্রস্থল বাংলাদেশে এমন কোম্পানি, ট্রাস্ট, ব্যক্তি বা সংঘ সকল সরকারি সত্তা ও সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ। ব্যক্তি প্রতিষ্ঠান হচ্ছে মিস্টার সোহেল খান, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ ও বসবাস করছেন। তিনি স্বাভাবিকভাবেই কি আবাসিক। মিস্টার ইয়ান, তিনি জাপানি, তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে বসবাস করতেছেন, তিনি আবাসিক ব্যক্তি। মিস্টার মার্শাল, জার্মান, তিনি 2021 সালে 8 মাস 15 দিন অবস্থান করছেন, মানে 182 দিনের বেশি বাংলাদেশে অবস্থান করছেন, তিনি আবাসিক ব্যক্তি। মিস্টার তিওয়ারি, ভারতীয়, তিনি 5 বছরে 3+3+2+5+2 মাস মোট 365 দিন বাংলাদেশে অবস্থান করছেন, তিনি হচ্ছে আবাসিক ব্যক্তি। বিএসআরএম এবং ইউনিলিভার বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের বিদ্যমান আইনে অধীনে নিগমিত, যেহেতু সেক্ষেত্রে উভয়ই হচ্ছে বাংলাদেশের আবাসিক ব্যক্তি হিসাবে পরিগণিত। আমদানি ও আমদানিকৃত সেবা,
আমদানিতে বলা হয়েছে, আমদানি ধারা 2 এর উপধারা 16-তে বলা হয়েছে বাংলাদেশের বাহির হইতে ভৌগোলিক সীমার অভ্যন্তরে কোনো পণ্য আনয়ন করাকে আমদানি বলা হয়। মানে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা থেকে বাইরে থেকে ভৌগোলিক যে সীমারেখা আছে তার বাইরে থেকে অন্য কোনো পণ্য দেশে আনাকে বলা হয় আমদানি। আর আমদানিকৃত সেবা হচ্ছে বাংলাদেশের বাহির হইতে সরবরাহকৃত সেবাকে আমদানিকৃত সেবা বলে। ইলেকট্রনিক্স সেবা হচ্ছে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্থানীয় কিংবা বৈশ্বিক তথা নেটওয়ার্ক বা অনুরূপ মাধ্যমে প্রদানকৃত নিম্নবর্ণিত সেবা। ওয়েবসাইট বা ওয়েব হোস্টিং বা দূরবর্তী রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার বা দূরবর্তী সেবা প্রদানের মাধ্যমে হালনাগাদকরণ, প্রদত্ত ইমেজ, টেক্সট এবং তথ্য, ডাটাবেজ এবং তথ্য ভান্ডারের প্রবেশাধিকার, শিক্ষণ প্যাকেজ, সঙ্গীত ও চলচ্চিত্র এবং ক্রীড়া প্রতিযোগিতা। তারপর হচ্ছে রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পকলা, বিজ্ঞান, টেলিভিশন সম্প্রচার সহ বিনোদনমূলক সম্প্রচারগুলোকে ইলেকট্রনিক সেবা বলে। এখন আমি চলে আসি উপকরণ কি, ইনপুট। এটা ভ্যাট এবং সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 2 এর উপধারা 18 এর কথা বলা হয়েছে সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, জ্বালানি হিসেবে ব্যবহৃত কোনো পদার্থ, মোড়ক, সেবা, যন্ত্রপাতি বা যন্ত্রাংশকে উপকরণ বলা হবে। উপকরণ নয় কি কি? কোন বিষয়গুলোকে আমরা উপকরণ বলবো? নিম্ন বর্ণিত পণ্যসমূহকে উপকরণ হিসেবে বিবেচিত হবে না। যেমন শ্রম, ভূমি, ইমারত, অফিস ইকুইপমেন্ট, ফিক্সচার, দালানকোঠা, নির্মাণ সংস্কার বা আধুনিকীকরণ, আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি দ্রব্যাদি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, জেনারেটর ক্রয় ও মেরামত, ইন্টেরিয়র ডিজাইন ও স্থাপত্য, পরিকল্পনা, নকশা, যানবাহন ভাড়া ও লিজ গ্রহণ, ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ ও উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট পণ্য বা সেবা, ব্যবসা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, অফিস, স্বরূপ, অনুরূপ ক্ষেত্রে ভাড়া বা রেন্ট গ্রহণ, এই কয়টা টপিকস গুলোকে আমরা উপকরণ বলবো। তবে শর্ত থাকে যে ব্যবসায়ী কর্তৃক বিক্রয়, বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত বা অর্জিত পণ্যকে উপকরণ হিসাবে গণ্য করা হয়। ব্যবসায়ী কর্তৃক বিক্রয় করা হবে, বিনিময় করা হবে বা হস্তান্তরের উদ্দেশ্যে যদি আমি কোনো আমদানি করি, ক্রয় করি বা অর্জিত পণ্য উপকরণ হিসেবে গণ্য করি, সেটা আমার উপকরণ হিসাবে পরিগণিত হবে। উপকরণের উদাহরণ, সাপোজ বাঁধন ফুডস লিমিটেড। বাঁধন ফুডস লিমিটেড একটা ফুডস কোম্পানি। তাদের প্রত্যক্ষ কাঁচামাল কি কি থাকবে? তার প্রত্যক্ষ কাঁচামাল থাকবে রাইস, স্পোর্টস মিট, গ্রিন কর্ন মিট, গ্রিট, গ্রাম মিট, পাম অয়েল, স্পাইস, সিজনিং মিক্স এটসেট্রা। মোড়ক সামগ্রী থাকবে যেটাকে আমরা প্যাকেজিং ম্যাটেরিয়াল বলি। একটা হচ্ছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল, ইনার বা আউটার পলি, ল্যামিনেশন, ইঙ্ক, রিবন, রোলার, মাস্টার কার্বন, গাম, ট্যাপ এটসেট্রা। অন্যান্য উপকরণ হচ্ছে ট্রান্সপোর্ট, স্পোর্টস, স্পেয়ার স্পোর্টস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বিল, বিমা, টেলিফোন, ইন্টারনেট ও রিড ফি। সংযোজন খাত বা উপকরণ হচ্ছে শ্রম বা বেতন, মজুরি, বোর্ড মিটিং, ব্যয়, প্রশিক্ষণ, লোডিং আনলোডিং, মুনাফা, ব্যাংক সুদ বা অফিস ভাড়া। এই সবগুলো হচ্ছে বাঁধন ফুডস লিমিটেডের উপকরণ। এখানে আমাদের কি কি আসতেছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, আদার ম্যাটেরিয়াল এন্ড এডিশনাল ম্যাটেরিয়াল। তো যেসব ব্যয় সরাসরি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় তা উপকরণ। বেতন, মজুরি, ভাড়া, মুনাফার মতো সংযোজন খাত উপকরণ। কিন্তু যে পণ্যগুলো আমার ব্যবহৃত হয় সেগুলো উপকরণ, কিন্তু যে ওভারহেড গুলো আছে, যেমন আমার বেতন, ইলেকট্রিসিটি বিল, আমার প্রফিট মার্জিন, এগুলো হচ্ছে আমার উপকরণ, এগুলো হচ্ছে আমার ওভারহেড এক্সপেন্স। আমরা এই উপকরণ কর পর্যন্ত আজকে রাখতেছি। আমরা হচ্ছে আমাদের পরের সেশন হবে শনিবারে আমরা ইনকাম ট্যাক্স এর ম্যাথ নিয়ে কাজ করব।
ইনশাল্লাহ। এবং এরপরের সোমবারে আমরা উপকরণ কর এবং উৎপাদ কর নিয়ে কাজ করব। সো আমরা হচ্ছে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক আইন 2012 এবং ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বিধিমালা 2016-কে একটা স্লাইডে নিয়ে আসছি, যাতে হচ্ছে বিশাল এই আইনটাকে একটা কম্প্যাক্ট একটা ফরম্যাটে নিয়ে আসি, যাতে আমরা এখানে বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে গিয়ে এটা যদি আপনার ক্লিয়ার থাকে, তারপর হচ্ছে গিয়ে আপনারা যারা চান তারা হচ্ছে ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন। তখন আমরা আলাদা একটা ব্যাচ রান করে দেবো ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এক্সামের জন্য। ওই ব্যাচে আপনারা তখন অ্যাড হয়ে যেতে পারেন। সো আমরা আজকের মতো সেশন এখানেই এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডে সেশন। আমি হচ্ছে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দিয়ে দিব। এখানে টোটাল প্রায় 70টা স্লাইড আছে। 70টা স্লাইডের মাধ্যমে ফুল পুরা আইনটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। সো আজকে এতটুকুই আছে।